আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 9 জানুয়ারি 2026 সালে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষাটি দিতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমি এই ভিডিওতে আপনাদের 47 এবং 49তম বিসিএসে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে আমি আপনাদের যে প্রশ্নগুলো দিব সেগুলো থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু 9 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্নটি হলো, কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? উত্তর হচ্ছে খ, আবুল মনসুর আহমদ। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? উত্তর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? উত্তর হচ্ছে দ্য হাউস অব দ্য নেশন। তারপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? উত্তর হচ্ছে গ, মৌলভীবাজার জেলায়। তারপর বন্ধুরা, আমরা 5 নম্বর প্রশ্নটি দেখছি। এখানে বলা হয়েছে, 1952 সালের ভাষা আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ। তো বন্ধুরা, এখানে এভাবে কিন্তু আমি আপনাদের 47 এবং 49তম বিসিএসে আসা এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো কিন্তু পুরো আজকের ভিডিওতে দেখাবো। তবে বন্ধুরা, আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, আমরা কিন্তু আপনাদের একটা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রেডি করেছি আপনাদের জন্য। সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি যদি আপনারা পড়েন এবং আপনারা যদি নেন, তাহলে কিন্তু পরীক্ষায় আপনারা হুবহু সেখান থেকে 100% কমন পেয়ে যাবেন। কারণ আমরা সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু তৈরি করেছি এবং সেগুলো ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়ার মতোই। আপনারা যারা এখনও আর মাত্র পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি আছে, এখনও যারা ভালোভাবে প্রিপারেশন নেননি বা এখনও বুঝতেছেন না যে কোথা থেকে পড়বেন, কি পড়বেন, তাদের জন্যই কিন্তু সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি রেডি করা হয়েছে। আপনারা যারা এখনও পড়াশোনা ভালোভাবে শুরু করেননি বা আপনাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন এখনও হয়নি, তারা কিন্তু আমাদের সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি নিতে পারেন। কেননা সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে আমরা কিন্তু এই 7 দিনে আপনার কি পড়বেন এবং পরীক্ষায় কোথা থেকে 100 ভাগ কমন পাবেন সেই শিটগুলো কিন্তু আমরা রেডি করেছি। আপনি যদি সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজগুলো নেন, তাহলে কিন্তু আপনার বাইরে থেকে আর কিছুই পড়া লাগবে না। আমরা যে পিডিএফ প্যাকেজ দিচ্ছি সেগুলো পড়বেন, পড়ে পরীক্ষার হলে যাবেন এবং পরীক্ষা ইনশাল্লাহ হুবহু কমন পাবেন এবং পাস করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমরা সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজগুলোয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। এখানে পরবর্তী প্রশ্নের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? উত্তর হচ্ছে এই ঐতিহাসিকের নাম হলেন লরেন্স জিরিং। তারপর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? উত্তর হচ্ছে প্রেস কাউন্সিল। তারপর বন্ধুরা, 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? উত্তর হচ্ছে গ, স্যার সলিমুল্লাহ। তারপর আপনাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? উত্তর হচ্ছে 26 মার্চ ক। তারপর বন্ধুরা, আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে নেই। এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 24 গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? উত্তর হচ্ছে গ, PR পদ্ধতি চালু করা। তারপর বন্ধুরা, 11 নম্বর প্রশ্নটি আমরা দেখব। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে খ, শিক্ষার অধিকার। অর্থাৎ শিক্ষার অধিকার আমাদের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। তারপর বন্ধুরা, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? উত্তর হচ্ছে খ, রাষ্ট্রপতি। তারপর বন্ধুরা, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ODS ওজন ডিপ্লেটিং সাবস্টেন্সের ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে খ নাম্বার, মন্ট্রিল প্রটোকল। অর্থাৎ ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স বা
ওডিএস এর ক্ষেত্রে হবে মন্টিল প্রোটোকল। তারপর আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? উত্তর হচ্ছে মুসলিম লীগ। তারপর বন্ধুরা 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ডেনমার্ক। তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা পুরো পিডিএফে কিন্তু আপনাদের জন্য প্রায় 130টির মতো প্রশ্ন কিন্তু রেডি করেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর যারা পূর্ণাঙ্গভাবে 100% কমন পেতে চান, এখনও যাদের পড়া শেষ হয়নি, তারা চাইলে আমাদের প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ নিতে পারেন। সেখানে পুরো 7 দিনে কী কী পড়বেন এবং শূন্য থেকে কী কী পড়ে আপনি সহকারী শিক্ষক হয়ে যেতে পারেন, সে বিষয়ে কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজে দিয়ে দিচ্ছি। সেগুলো পড়লে আর কিছুই পড়তে হবে না, সেগুলো থেকেই পরীক্ষা ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা এখন 16 নম্বর প্রশ্ন দেখব। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ব্রিটিশ প্রধান বা ব্রিটিশ বাহিনীর প্রধান, অর্থাৎ তিনি এই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে ভূমিকা পালন করেছেন আমাদের লর্ড কর্নওয়ালিস। তারপর প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। তারপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমার নিক্ষেপের অনুমোদন করেছিলেন? উত্তর হচ্ছে হ্যারি এস ট্রুম্যান। তারপর বন্ধুরা 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। তো বন্ধুরা এরপর 20 নম্বর প্রশ্ন আমরা দেখব। সেখানে বলা হয়েছে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে এখানে হচ্ছে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। তারপর 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হচ্ছে সিঙ্গাপুর। তারপর বন্ধুরা এখন আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? উত্তর হচ্ছে নাগাল্যান্ড। তারপর বন্ধুরা 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে কেপ ভার্দে দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পশ্চিম আফ্রিকা। তারপর বন্ধুরা 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1960 সালে। তারপর বন্ধুরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1949 সালে। তারপর 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? উত্তর হচ্ছে চীন ও ইংল্যান্ড। তারপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয়? উত্তর হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। তারপর বন্ধুরা 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? উত্তর হচ্ছে ইউএনটিএসও। তারপর বন্ধুরা 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে আবদুল্লাহ ওচালান। তারপর আমরা দেখব 30 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে জিএসপি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। তারপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য নয়? উত্তর হচ্ছে আজারবাইজান। তারপর বন্ধুরা 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ইয়ারলাং সাংপো। তারপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয়? তো বন্ধুরা এটা হচ্ছে ফ্রান্স হচ্ছে ফাইভ আইস ভুক্ত নয়। ফাইভ আইস হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা। তো বন্ধুরা এরপর আমাদের 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনের নিচের কোনটি গুরুত্ব সবচেয়ে বেশি? অর্থাৎ এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে সক্ষমতা তৈরি, অংশীদারিক, তারপরে সমতা বিধান। উত্তর হবে উপরের সবগুলো। তারপর 35 নম্বর প্রশ্নটি আমরা দেখছি। সেখানে বলা হয়েছে যে নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? উত্তর হচ্ছে ইউনেস্কো। তারপর বলা হয়েছে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হচ্ছে লুসাই পাহাড়। তারপর 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে টঙ্ক আন্দোলন কি? উত্তর হচ্ছে কৃষক আন্দোলন। তারপর বন্ধুরা 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? উত্তর হচ্ছে মহাস্থানগড়।
তারপর বন্ধুরা 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে, উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। তারপর বন্ধুরা 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও ভারতের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে, উত্তর হচ্ছে UNHCR। তারপর 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, উত্তর হচ্ছে ভাস্কো ডা গামা। তারপর 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সিভিল সার্ভিস BCS পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল, উত্তর হচ্ছে 1973 সাল। তারপর আমরা 43 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়, উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র। তারপর বন্ধুরা আমরা 46 নম্বর প্রশ্নটি দেখব, সেখানে বলা হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়, উত্তর হচ্ছে 8 অগাস্ট 2024। তারপর বন্ধুরা বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতিতে সরকার গঠিত হয়, উত্তর হচ্ছে ক 1971। তারপর বন্ধুরা 46 নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, অর্থাৎ বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। তারপর আমাদের 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্কের প্রতিবেদন প্রকাশ করে, উত্তর হচ্ছে ডেইলি টেলিগ্রাফ। এরপর বন্ধুরা 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের মোট দেশ উৎপাদন বা জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়, এটার উত্তর হবে 15টি। অর্থাৎ বন্ধু এখানে এটা একটা আপডেট আছে, এখানে আগে 15টি ছিল কিন্তু বর্তমানে হচ্ছে বর্তমান রাইট অ্যান্সার হচ্ছে 19টি, বর্তমান রাইট অ্যান্সার 19টি। কিন্তু বন্ধুরা এই 19টি যদি অপশনে না থাকে তাহলে 15টি হবে, 19টি থাকলে 19টা দিতে হবে আর 19টি না থাকলে উত্তর 15টি হবে। তো বন্ধুরা এরপরে আমরা দেখতেছি 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল, উত্তর হচ্ছে থিয়েটার রোড, কলকাতা। তারপর বন্ধুরা 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, উত্তর হচ্ছে মাছ চাষ। তারপর 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পরিমুক্ত ঘোষণা করে, উত্তর হচ্ছে 2014 সালে। তারপর বন্ধুরা আমরা এখন 52 নম্বর প্রশ্নটি দেখতে চলেছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে, উত্তর হচ্ছে 13.35%। তারপর বন্ধুরা 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কতম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়, উত্তর হচ্ছে 136তম। তারপর বন্ধুরা 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, উত্তর হচ্ছে 39 নং অনুচ্ছেদ। তারপর বন্ধুরা 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের একটি দেশের মোট দেশজ আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, উত্তর হচ্ছে 20 থেকে 25%। তারপর বন্ধুরা 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলামতি কি, উত্তর হচ্ছে বাংলামতি এক প্রকার ধান। তারপর বন্ধুরা 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি, উত্তর হচ্ছে আবগারি শুল্ক, মূল্য সংযোজন শুল্ক, জরিমানা ও শাস্তিমূলক ফি, এবং এটার উত্তর হবে উপরের সবগুলো। তারপর আমরা 58 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে, উত্তর হচ্ছে সিরিয়া। তারপর অর্থাৎ সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে। তারপর 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ঘটনার কারণে গায়ত্রী দিবসের সূচনা হয়, উত্তর হচ্ছে খ জলবায়ু পরিবর্তন। তারপর বন্ধুরা 60 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি উন্নয়ন কার্যক্রমের ঋণ সহায়তাকারী সংস্থা, উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, তারপরে এশীয় উন্নয়ন ব্যাংক, উত্তর হচ্ছে উপরের সবগুলো। তারপর বন্ধুরা 61 নম্বর প্রশ্নে বলা হয়েছে কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত, উত্তর হচ্ছে ক ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ। তারপর হচ্ছে 62 নম্বর প্রশ্নে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, উত্তর হচ্ছে কংগ্রেস।
তারপর বন্ধুরা আমরা এখন 63 নম্বর প্রশ্নটি দেখতে চলেছি। সেখানে বলা হয়েছে 63 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। তো বন্ধুরা এবারে কিন্তু আমরা পুরো এই পিডিএফটিতে যেই 130টার মতো প্রশ্ন দিয়েছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই আপনি দেখে যাবেন। এছাড়াও আমরা একটা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রাখতেছি, সেখানে আপনি এই 7 দিনে কি পড়লে পরীক্ষা 100 ভাগ কমন পাবেন এবং আপনি একটি প্রাইমারি চাকরি হবেই আপনার। আমরা যা দিব সেগুলো যদি ভালোভাবে পড়েন ইনশাল্লাহ পড়ে যাবেন, পরীক্ষার হলে গিয়ে কমন পাবেন, পাশ করে চলে আসবেন, বিষয়টা এমন। তো যারা নিতে চান সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, দিলে আমরা কিন্তু আপনাকে সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজগুলো দিয়ে দিব এবং সেগুলো পড়লে ইনশাল্লাহ 7 দিনেও অনেক সময়, এবং এই সময় যদি আপনি ভালোভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে প্রাইমারিতে আপনি একটি সিট অবশ্যই লুফে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা যাদের এই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি পুরোটা দেখেন, এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতোই। তো বন্ধুরা এখানে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। তারপর বন্ধুরা আমরা এখন দেখব 64 নং প্রশ্ন। সেখানে বলা হয়েছে কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য। এটার সঠিক উত্তর হবে উপরের সবগুলো রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তারপর বন্ধুরা বলা হয়েছে সাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? উত্তর হচ্ছে 2004 সালে। সাপটা চুক্তি 2004 সালে সম্পাদিত হয়। তারপর 66 নম্বর প্রশ্ন বলা হয়েছে কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারাটি উপস্থাপন করেন, বা গ্লোবাল ভিলেজ ধারণাটি কে উপস্থাপন করেন প্রথম? উত্তর হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তারপর বন্ধুরা আমরা এখন দেখব 67 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? উত্তর হচ্ছে খ পারমাণবিক শক্তি। তারপর বন্ধুরা 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ কোন দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? উত্তর হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। মানে হচ্ছে এই যে এখানে বলা হয়েছে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ কোন দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? উত্তর হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। তারপর বন্ধুরা 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক ওজোন দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অব দ্য ওজোন লেয়ার কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 16ই সেপ্টেম্বর। তারপর বন্ধুরা আমরা 70 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? উত্তর হচ্ছে 193টি। তারপর বন্ধুরা 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? উত্তর হচ্ছে জাপান। তারপর বন্ধুরা 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? উত্তর হচ্ছে 24 অক্টোবর 1945 সাল। তারপর বন্ধুরা 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর হচ্ছে 1917 সালে। তারপর বন্ধুরা এখানে 74 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? উত্তর হচ্ছে সৈয়দ আহমদ খান। তারপর বন্ধুরা এর পরের প্রশ্নে বলা হয়েছে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে 1956 সালে। তারপর বন্ধুরা এখানে আমরা এখন 76 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে তমুদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ের। তারপর বন্ধুরা 77 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে? উত্তর হচ্ছে কল্যাণ মিত্র। তারপর বন্ধুরা আমরা 78 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? এর উত্তর হচ্ছে 20 জানুয়ারি 1969 সাল। তারপর বন্ধুরা এখানে 79 নম্বর প্রশ্ন বলা হয়েছে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদককে? উত্তর হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। তারপর বন্ধুরা আমরা 80 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে সেরিকালচার বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে গ নাম্বার রেশম পোকা চাষ। তারপর বন্ধুরা এখানে 81 নম্বর প্রশ্ন বলা হয়েছে ছায়াপ্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি? উত্তর হচ্ছে চা।
তারপর বন্ধুরা আমরা 82 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে বিগত 50 বছরে বাংলাদেশের কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? উত্তর হচ্ছে ভুট্টা চাষ। তারপর বন্ধুরা 83 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তর হচ্ছে প্রায় 17 কোটি। তারপর বন্ধুরা আমরা 84 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত কি করে? উত্তর হচ্ছে গ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। তারপর বন্ধুরা 85 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে বর্তমান পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? উত্তর হচ্ছে সৌদি আরব। তারপর বন্ধুরা আমরা 86 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, বলা হয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হলো? উত্তর হচ্ছে 6 থেকে 8%। তারপর বন্ধুরা অর্থাৎ আমাদের দেশের উন্নয়নশীল দেশগুলোর মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হচ্ছে 6 থেকে 8%। তারপর বন্ধুরা এখানে 87 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা এবং ফিলিপাইন। তারপর বন্ধুরা 88 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থ পাচারের কারণ কোনটি? উত্তর হচ্ছে খ, কর ফাঁকি না দেওয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে অর্থ পাচারের কারণ নয় কোনটি? উত্তর হচ্ছে কর ফাঁকি না দেওয়া। তারপর বন্ধুরা 89 প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? অর্থাৎ বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? উত্তর হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে 90 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ কোনটি? কারণ নয় কোনটি? উত্তর হচ্ছে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। তারপর বন্ধুরা 91 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? উত্তর হচ্ছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। তারপর বন্ধুরা আমরা 92 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? তারপর বন্ধুরা এখানে উত্তর হবে 7 খ, অর্থাৎ 7 খ নং অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। তারপর বন্ধুরা 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে? উত্তর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তারপর বন্ধুরা আমরা 94 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধনটি বাতিল করতে হবে? উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনী। তারপর বন্ধুরা 95 নম্বর প্রশ্নে বলা হয়েছে জুলাই শহীদ দিবস কোনটি? উত্তর হচ্ছে 16 জুলাই। তারপর বন্ধুরা 96 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? উত্তর হচ্ছে 8 অগস্ট 2024। তারপর বন্ধুরা 97 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? উত্তর হচ্ছে ক, 5 বার। তারপর বন্ধুরা 98 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বিল 18 মার্চ 1920 সালে আইনে পরিণত হয়। তারপর বন্ধুরা 99 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের 21 পদক ও স্বাধীনতা পদক দুটিই পেয়েছেন? উত্তর হচ্ছে ভাস্কর নবেরা আহমেদ। 21 পদক ও স্বাধীনতা পদক দুটিই পেয়েছেন। তারপর বন্ধুরা 100 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেমন? উত্তর হচ্ছে কেন্দ্রীভূত। তারপর বন্ধুরা 101 নম্বর প্রশ্নে বলা হয়েছে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশ হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে? উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। তারপর বন্ধুরা 102 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকা নিষিদ্ধ ছিল? উত্তর হচ্ছে দৈনিক গণকণ্ঠ, গ নাম্বার। তারপর বন্ধুরা 103 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াসফিয়া নাজনীন বিখ্যাত কেন? উত্তর হচ্ছে এভারেস্ট জয়ী হিসেবে। তারপর বন্ধুরা 104 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 35 বছরের পুরনো শহরের নাম কি? উত্তর হচ্ছে পেনিকো। তারপর বন্ধুরা 105 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1947 সালে প্যালেস্তাইন বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
উত্তর হচ্ছে 181 নং প্রস্তাব। তারপর বন্ধুরা 106 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? উত্তর হচ্ছে সিরিয়া। গোলান মালভূমি নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? সিরিয়া এবং ইসরায়েল। তাহলে একটি দেশ হলো সিরিয়া। তারপরে নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য পরিমাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল? উত্তর হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতায় কিন্তু বাটখারা পাওয়া গেছে, তাই এটাতে ওজন পরিমাপ এবং দৈর্ঘ্য পরিমাপের আবিষ্কার হয়েছে আমরা বলতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখব যে 108 নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে আর্টিকেল 5-এ সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ রয়েছে। তারপর 109 নম্বর প্রশ্নে বলা হয়েছে রোম সংবিধি বা রোম স্ট্যাটুট এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে খ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। তারপর 110 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? মেডিসিন লাইন সীমানা দ্বারা কোন দেশ বিভক্ত? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমানা লাইন হচ্ছে মেডিসিন লাইন। তারপর আমরা 111 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বাংলাদেশের কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য সিডাও দূরীকরণ সনদে সম্মতি জানায়? অর্থাৎ বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য বা সিডাও দূরীকরণ সনদে সম্মতি জানায়? এটার উত্তর হচ্ছে 6 নভেম্বর 1984, অর্থাৎ খ নাম্বার। তারপর বন্ধুরা 112 নম্বর প্রশ্নে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? উত্তর হচ্ছে 22 জুন 2025। মিডনাইট হ্যামার পরিচালিত হয় 22 জুন 2025 ইরানের উপর করা হয়েছে যুক্তরাষ্ট্রে। তারপর বন্ধুরা 113 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? এখানে অপশন দেওয়া হয়েছে ইস্পাহান, ইলাম, বুমে শহর বা আলবোজ। কিন্তু এখানে এই 4টি অপশনের ভিতর অ্যান্সার কিন্তু দেওয়া নেই। এটা 47তম বিসিএসে আসছিল। এর সঠিক উত্তর হবে, এই প্রশ্নটির সঠিক উত্তর হওয়ার কথা হচ্ছে এই কোম শহর। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কোম শহর। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোম শহর। অর্থাৎ ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? উত্তর হচ্ছে কোম শহর। QOM কোম। এই কোম শহরে অবস্থিত হচ্ছে ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। তারপর বন্ধুরা আমরা এখন 114 নম্বর প্রশ্নটি দেখতে চলেছি। সেখানে বলা হয়েছে আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? অর্থাৎ আফগানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতিকারী প্রথম রাষ্ট্র হলো রাশিয়া। তারপর বন্ধুরা 115 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট USA হতে রেমিটেন্সের প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? অর্থাৎ ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে USA হতে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? এটার উত্তর হবে 1%। তারপর বন্ধুরা 116 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? এর উত্তর হবে গ নাম্বার গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস। তারপর বন্ধুরা 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তর হচ্ছে 5 জুন। তারপর বন্ধুরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 2009 সালে। অর্থাৎ 2009 সালে ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF প্রতিষ্ঠিত হয়। তারপর বন্ধুরা 119 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর হচ্ছে 1960 সালে। তারপর বন্ধুরা আমরা 120 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে UNOPS এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে গ নাম্বার ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। তারপর বন্ধুরা অর্থাৎ এখানে UNOPS এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। তারপর বন্ধুরা 121 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমানে অর্থনীতির ব্যক্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? উত্তর হচ্ছে RCEP। তারপর বন্ধুরা 122 নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন UNWTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মাদ্রিদ, স্পেন।
তারপর বন্ধুরা আমরা এখন 123 নম্বর প্রশ্নটি দেখতে চলেছি। সেখানে বলা হয়েছে কোন দেশটি ওপেকের সদস্য নয়? উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ওপেকের সদস্য নয়। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের 47, 48 এবং 49তম বিসিএস পরীক্ষায় আসা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্নাবলী। তো বন্ধুরা এই 3টা বিসিএসের প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনাদের 9 তারিখে যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা হতে চলেছে, সেখানে আপনাদেরকে যে 123টি প্রশ্ন এখন দেখালাম সেখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা আপনারা যদি চান যে পরীক্ষায় হুবহু 100% কমন পেতে, যাদের এখনও পুরোপুরি সিলেবাসটি কভার হয়নি, যারা এখনও বুঝতেছেন না কোথা থেকে পড়বেন কী পড়বেন, তারা কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। কারণ আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু আপনাকে একটা স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাক দিব এবং সেগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় ফুল কমন পেয়ে যাবেন। সেগুলোর বাইরে পরীক্ষা আর কিছুই পড়া লাগবে না, সেগুলো থেকেই পরীক্ষা ইনশাল্লাহ পাবেন। 7 দিন মাত্র সময় আছে। এই 7 দিন যদি আপনি গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবেন। তো বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।